আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আমাদের আজকের সিএনসি মেশিনিং সেন্টার বা ভিএমসির উপর আমাদের প্রতিদিন প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার বিকাল ৩টায় এই সময় যে কোর্সটি হয় সেই কোর্স সিএনসি মেশিনিং সেন্টার ভিএমসি এর অপারেশন এবং প্র্যাকটিস, এই কোর্সটিতে আপনাদেরকে স্বাগতম। আমরা এর আগে বিগত দিনে আমরা জি কোড এবং এম কোডের বেসিক কিছু বিষয় শুরু করেছিলাম। ক্লাসটি তখনও শেষ হয়নি। আজকে ইনশাল্লাহ বাকি অংশটি আমরা কন্টিনিউ করব। তো জি কোড এম কোড আমরা এখন আপাতত কোন জি কোডের মিনিং কি সেটা আমরা জানছি। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ জি কোড বা এম কোড ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করতে হয় এবং সেই প্রোগ্রাম কিভাবে মেশিনে রান করতে হয় সেটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখব। তারও পরবর্তীতে আমরা এই কোডগুলো কিভাবে ক্যাড ক্যাম সফটওয়্যার দিয়ে, অর্থাৎ আপনার কিভাবে ক্যাড সফটওয়্যার দিয়ে অটোমেটিক কোড জেনারেট করতে হয় যাতে করে আমাদের হাতে কোড করার প্রয়োজন না পড়ে, সেটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে শুরু করছি। আমরা আমরা গত ক্লাসে কিছু জি কোড এম কোডের সাথে পরিচিত হয়েছিলাম, যেমন G0001 এরকম। G90 এবং G91 দুটো একই গ্রুপের কোড, অর্থাৎ আপনি এক গ্রুপে একই লাইনে G90 অথবা G91 যে কোনো একটি ইউজ করতে পারবেন। G90 দ্বারা বোঝাচ্ছে অ্যাবসোলিউট পজিশন কমান্ড, আর G91 হচ্ছে ইনক্রিমেন্টাল। হ্যাঁ, আমরা এটা কোনটা কি এবং কখন কোনটা ইউজ করব এটা আমরা একটু দেখব এখন। আচ্ছা, তাহলে পজিশন রেফারেন্স পয়েন্টটাকে আমরা দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল, একটা হচ্ছে অ্যাবসোলিউট। ইনক্রিমেন্টাল বুঝতে পারছেন যে প্রতিবারে ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ প্রতিবারে একটু একটু করে বাড়ে। আর অ্যাবসোলিউটটা হচ্ছে সবসময় একটা পয়েন্ট থেকে ক্যালকুলেট হবে। আমরা যদি একটু এখানে দেখি, যেমন এই জায়গায় কতগুলো ড্রিল আপনারা দেখতে পাচ্ছেন, একটা ড্রিল একটা ড্রিল, এভাবে আমরা যদি এই বরাবর মেশিন স্পিন্ডলটাকে রান করতে চাই তাহলে কোঅর্ডিনেট গুলা কিভাবে দিব? এটা দুইভাবে দেওয়া যায়, একটা ইনক্রিমেন্টাল বেসিসে অর্থাৎ একটা G91 বেসিসে, আর একটা অ্যাবসোলুট বেসিসে অর্থাৎ G90 বেসিসে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ফিগার, এটা হচ্ছে G90 অর্থাৎ অ্যাবসোলুট। মানে হচ্ছে আপনি G54 দিয়ে যে 00 পয়েন্টটাকে আপনি প্রথমে আইডেন্টিফাই করলেন, সেই পয়েন্ট থেকে সে সব সময় ডিস্টেন্সগুলো পরিমাপ করবে। আমরা একটু এক্সাম্পলে যাই, যেমন এই কর্নারে যদি আমরা 00 পয়েন্ট নিয়ে থাকি, তাহলে এই ফার্স্ট হোলের এক্স কোঅর্ডিনেটটা আমরা এদিকে যদি এক্স চিন্তা করি, এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে প্রথমটা ধরবে হচ্ছে এক্স 0.250। তারপরের এই সেন্টারের এই ড্রিলের যে সেন্টার, সেটার এক্স কত ধরবে সেটাও এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা ক্যালকুলেট করবে, সেটা হবে 1। তারপরে আমরা যখন এই বরাবর যাব, এই ড্রিলটা করতে যাব, তখন এক্স কোঅর্ডিনেটটা হবে এক্স 0.1750, তারপরেরটা এইভাবে 0.250, এবং লাস্টে এই জায়গায় 0.2750। অর্থাৎ প্রত্যেকটা ডিস্টেন্সই কিন্তু আমরা এই যে মূল রেফারেন্স পয়েন্ট, এই পয়েন্ট থেকে যখন ক্যালকুলেট করি তখন সেটা আমরা G90 ইউজ করব। ঠিক আছে, অর্থাৎ আমরা নর্মালি যে এক্স ওয়াই কোঅর্ডিনেট নিয়ে যখন আলোচনা করেছি, একটা মূল বিন্দু থাকে, হ্যাঁ, 00 যেটা ফিক্সড থাকে। তো ওই জায়গা থেকে সকল পয়েন্ট আমরা ক্যালকুলেট করে থাকি। একইভাবে যদি আমরা এখান থেকে উপরের দিকে যেতে চাই, তাহলেও সেটাও এই পয়েন্ট থেকে, এই বেস পয়েন্ট থেকে ক্যালকুলেট করতে হবে। যেমন এই বেস পয়েন্ট, এটাকে যদি আমরা 0 ধরে থাকি এবং এখানে হচ্ছে 0.250 উপরে আছে, এবং এই পয়েন্টে যেতে চাইলে আমাদের 0.250 প্লাস এই ডিস্টেন্স, অর্থাৎ এখান থেকে আমাদের সব পয়েন্টটা ক্যালকুলেট হবে এই বেস থেকে, এই বেস থেকে যেটাকে আমরা 0 ধরবো সেটা। তাহলে সেটাই হচ্ছে অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, ইনক্রিমেন্টালে আমরা দেখব যে প্রতিনিয়ত মূল বিন্দু চেঞ্জ হয়ে থাকবে, অর্থাৎ আপনার বর্তমান যে পয়েন্টটা সেটাকেই সে আপনার আবার নতুন কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে ধরবে। আমরা যেমন এখানে যদি একটু দেখি, এই জায়গায় একটু দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এটা যদি মূল বিন্দু, প্রাথমিক মূল বিন্দু হয়, হ্যাঁ, এখান থেকে সে যখন এক্স ডিরেকশনে এই জায়গায় যাবে তাহলে এক্স 0.250 ইউজ করবে। এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাবে তখন কিন্তু সে এই পয়েন্টটাকে মূল বিন্দু হিসেবে চিন্তা করবে, সে তখন এই পয়েন্টের কথা ভুলে যাবে। ফলে
সে যখন G91 আমরা ইউজ করব প্রোগ্রামে, G91 এর পরে এক্সটা দিতে হবে, এক্স এই ডিস্টেন্সটা, এখান থেকে এখানে যেতে হলে শুধু এই ডিস্টেন্সটা চিন্তা করব, 0.750। 0.750 দেওয়ার পর সে যখন এই পয়েন্টে আসবে, তখন আবার এক্স ডিরেকশনে যদি তার মুভ করতে হয়, তাহলে সে আবার এই পয়েন্টটাকে সে 0 0 চিন্তা করে নিবে। এখান থেকে সে 0.750, অর্থাৎ G91 এর পরে এক্স দিতে হবে 0.750, এইভাবে দিতে হবে। কখনোই ওই মূল বিন্দুটাকে ক্যালকুলেশন হবে না যদি আমরা G91 ইউজ করি। আর G90 ইউজ করলে তখন সবসময় এই মূল বিন্দু থেকে ডিস্টেন্সটা ক্যালকুলেট করা হয়। তো এটাই হচ্ছে আমাদের অ্যাবসোলুট এবং ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট সিস্টেমের বিষয়। কারো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ওকে, তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। অ্যাবসোলুটে আমরা যখন G90 ইউজ করব সেটা অ্যাবসোলুট, অর্থাৎ তার 0 পয়েন্ট একটাই থাকবে। আর G91 যখন ইউজ করব তখন তার 0 পয়েন্ট প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। যেই পয়েন্টটাকে আপনি রেফারেন্স ধরবেন, মানে বর্তমান পজিশন থাকবে, সেই পজিশনটাকে সে আবার 0 ধরবে। ওকে, ফাইন। আমরা জি কোডের আরেকটি ক্যাটাগরি দেখি, জি গ্রুপ 5, G94 এবং 95। আপনারা জানেন যে ফিডটাকে আমরা দুইভাবে ক্যালকুলেট করতে পারি। যখন G94 ইউজ করব তখন এর ফিডটা হবে ফিট পার মিনিট। হ্যাঁ, ফিট পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কত মিলিমিটার যাবে বা কত ইঞ্চি যাবে। যেমন আমি যদি এই ফিট পার মিনিট এফ এর পরে যে ভ্যালুটা থাকে এফ 50 দিলাম, তার মানে হচ্ছে সে প্রতি মিনিটে 50 মিলিমিটার করে যাবে। আর যদি G95 ইউজ করি তাহলে ফিডটা ক্যালকুলেশন হবে পার রেভলিউশন অফ স্পিন্ডল। স্পিন্ডলটা একটা রেভলিউশন দিলে সে যতটুকু মুভ করবে সেটা হচ্ছে ফিট পার রেভলিউশন। সাধারণত লেদের ক্ষেত্রে আমরা G95 ইউজ করি, আর G94 ভিএমসি বা মিলিং এর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, কারণ G94 এ যে ভ্যালুটা আসে সাধারণত G94 এ পার রেভলিউশন হয়, তো এটা আরপিএম এর উপর ডিপেন্ড করে। আর G94 ইউজ করলে কিন্তু আরপিএম এর উপর ডিপেন্ড করে না, জাস্ট টাইমের উপর ডিপেন্ড করে। তো এটা খেয়াল রাখতে হবে। সাধারণত G95 ইউজ করলে ভ্যালুটা কম হয়, G94 এ অনেক বড় ভ্যালু হয়। ফলে আপনি একটা দিয়ে আরেকটা ইউজ করলে একটু ভুল হবে, এখানে ক্যালকুলেশনে ভুল হবে, কাটার ভেঙেও যেতে পারে অনেক সময়। আচ্ছা, এখানে ডাইমেনশনের ব্যাপারটা একটু বলে নে। G20 আর G21 এই দুটো একই গ্রুপের। যখন G20 হিসাব করব তখন সব ইঞ্চিতে হিসাব হবে। G20, এই যে আমরা একটু আগে বলেছি যে এখানে G94 এর ইউজ করলে ফিট পার মিনিট, তাহলে এটা যদি যদি আমাদের সেটিং G20 অন থাকে, তার মানে হিসাবটা হবে 20 ইঞ্চি পার মিনিট। আর যদি G21 অন থাকে তাহলে হবে G20 মিলিমিটার পার মিনিট বা 20 মিলিমিটার পার রেভলিউশন যেটা দেয়। ওকে, তাহলে এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি G20, তারপর G01 দ্বারা আমরা আগে দেখেছি যে এটা লিনিয়ার ইন্টারপোলেশন x2, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 2 কোঅর্ডিনেটে যাবে, সেখানে কত ফিটে যাবে, 50 ফিটে যাবে। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে সে 2 ইঞ্চি ঘুরবে, 2 ইঞ্চি, আর ফিটটা হবে 50 ইঞ্চি পার মিনিট। আর যদি আমাদের G95 থাকে তাহলে ইঞ্চি পার রেভলিউশন হবে। একইভাবে এখানে G21, G01, GX2। এখন এই টুটা কে, টুটা হচ্ছে মিলিমিটার, কারণ আমরা এখানে G21 অন করে রেখেছি। আবার G50, F50 দ্বারা বোঝাচ্ছে 50 মিলিমিটার পার মিনিট, কারণ হচ্ছে এখানে G20 ইউজ করেছি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো এতক্ষণ দেখলাম। G40, 41, 42 এগুলো দ্বারা যা বোঝাচ্ছে, আবার 141ও আছে। কাটার কম্পেনসেশন বা কাটারের যে রেডিয়াস, সে রেডিয়াসের জন্য একটা ক্ষতিপূরণ আমরা অ্যাড করতে হয়। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কাটার কম্পেনসেশন। G40 দিলে কাটার কম্পেনসেশন ক্যান্সেল হবে, অর্থাৎ আপনি যে পাথ দেখিয়ে দিচ্ছেন আর টুলের যে সেন্টার অ্যাক্সিস সেই বরাবর সে চলে যাবে। আপনার ফাইনাল ডাইমেনশন কত হলো না হলো সেটা কিন্তু সে ক্যালকুলেট করবে না। আর G41 হচ্ছে কম্পেনসেশন, আপনি যেই বরাবর প্রোগ্রাম করেছেন কাটারটা তার লেফট দিয়ে যাবে, বাম দিয়ে যাবে। আর G44, 42 হলে তার ডান পাশ দিয়ে যাবে। আমরা একটু ক্লিয়ার হয়ে নিই জিনিসটা। যেমন এখানে দেখতে পাচ্ছেন G40 নো কাটার কম্পেনসেশন। G40 যখন ইউজ করব কোনো কাটার কম্পেনসেশন থাকবে না, এবং এই যে দেখবেন টুল অ্যাক্সিস, টুলের যেই
এই যে উপর থেকে দেখলে টুলের যে সেন্টারটা দেখা যাচ্ছে এই বরাবর, আর আপনি যে প্রোগ্রাম করছেন সেটা যাচ্ছে হচ্ছে এই বরাবর, তাহলে সে কিন্তু একদম সেন্টার দিয়ে যাবে। সেন্টার দিয়ে গেলে কি হবে, আপনি যদি এই বরাবর রাখতে চান তাহলে এই বরাবর কিন্তু থাকবে না, কাটতে কাটতে তার কিন্তু ফাইনাল মাপটা হবে এটা, কারণ একটু তো কেটেই যাচ্ছে। আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইনাল কিন্তু প্রোডাক্টটা থাকতে হচ্ছে এটা। ফলে আপনি যখন G40 ইউজ করবেন তখন কিন্তু কাটার কতটুকু রেডিয়াস সেটা কিন্তু আপনার হিসাব করে দিতে হবে। আপনি যদি ফাইনাল এতটুকু রাখতে চান, এই পুরাটুকু, তাহলে কিন্তু আপনার কাটাটা পাস করতে হবে আরো এইদিকে সরাতে হবে, আর এর পরিমাণ, অর্থাৎ এই টুলের যে রেডিয়াস সেই রেডিয়াস পরিমাণ এদিকে সরাতে হবে। আর যদি আপনি এটাই রাখতে চান তাহলে আপনি এইভাবে কাটবেন, ওইভাবে ক্যালকুলেট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশনে যে বাম দিক থেকে সে কিন্তু যাচ্ছে, সরি সে কিন্তু একদম, আপনি যে দিক দিয়ে যাতে বলছেন একদম সেন্টার দিয়ে যাচ্ছে, ফলে আপনি ভিতরের অংশটুকু কিন্তু থাকবে। হ্যাঁ, তাহলে এই জায়গায় কোনো কাটার কম্পেনসেশন নেই, এই জন্য অনেক সময় এরর আসতে পারে। আমরা একটু কম্পেনসেশন দেখি। G41 যখন ইউজ করব আমরা বলেছি যে আপনি যেই লাইন সিলেক্ট করে দিবেন, যে ডাইমেনশন করে দিবেন, তার বামে থাকবে কাটারটি। উপরে দুইটা ফিগার দেখতে পাচ্ছেন, এই যে এই ফিগারটি, কাটারটা এইটা হচ্ছে আপনার কোঅর্ডিনেট লাইন, আপনি বলে দিচ্ছেন যে এই পয়েন্টটা এত, এই পয়েন্টটা এত, এই পয়েন্টটা এত, এই বরাবর বলে দিচ্ছেন। হ্যাঁ, তো কাটার অটোমেটিক সে বুঝতে পারবে যে এতটুকু রাখতে হবে। যখন G41 আপনি অন করবেন, এই উপরে দুইটা হচ্ছে G41, তখন সে এই দাগের লেফট দিয়ে যাবে। কতটুকু লেফট, সে তার রেডিয়াস যতটুকু, সে রেডিয়াসের ভ্যালুটা তার কিন্তু আগেই ওই যে কাটার যখন আমরা ইয়ে করব, অফসেট করব, তখনই কিন্তু দিয়ে দেওয়া দিতে হবে, অথবা প্রোগ্রামও দিয়ে দেওয়া যায়। তো সেটা কিন্তু আপনার দিয়ে দিতে হবে। দিয়ে দিলে সে কি করবে, এই দাগের রেডিয়াস যতটুকু আপনি ইনপুট দিলেন তার ততটুকু সে বাম দিয়ে সবসময় যাবে, এই যে বাম দিয়ে কাটবে। আর এখানে কি হবে, আর যদি আপনি ভিতরের এইভাবে রাখতে চান, এখানেও একই দেখতে পাচ্ছেন, এই যে দাগটা এটা হচ্ছে আপনার রেফারেন্স, আপনি এই কোঅর্ডিনেটগুলো দিলে সে এর বাম পাশ দিয়ে এইভাবে যাবে, বাম পাশ দিয়ে। আমরা একটু অ্যানিমেশন দেখি, এই যে দেখেন কিভাবে যাবে। হ্যাঁ, এই যে সে বাম পাশ দিয়ে যাবে যাতে করে ফাইনাল মাপটা ঠিক থাকে। আর যখন G42 ইউজ করব, কাটার কম্পেনসেশন রাইট, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কাটারটি যাবে হচ্ছে আপনি যে দাগ দিয়ে দিচ্ছেন তার ডান পাশে। দেখেন এই হচ্ছে আপনার দাগ, সে কিন্তু যাবে এইভাবে। হ্যাঁ, আপনি এটা জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ দিলে সে কিন্তু এদিক দিয়ে যেত, সে তখন G41 ইউজ করা যেত। যাই হোক, সে কিন্তু এইভাবে যাবে। আবার এই দিক দিয়েও দেখতে পাচ্ছেন যে সে এই আপনি এই দাগ এদিকে, কাটার কিন্তু ডান পাশে আছে, ডান পাশ দিয়ে সে মুভ করবে। আপনারা দেখেন এই যে এখানে অ্যানিমেশন, এই যে সে এমনভাবে মুভ করবে, আপনি যে যেটা দিচ্ছেন তার বাম দিকে, সরি তার ডান দিক থেকে সে মুভ করবে যখন G42 ইউজ করব। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে অবশ্যই সুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি পরের অংশে। G73 কে 79 এই প্রোগ্রামগুলো মূলত ক্যান্ড সাইকেলের জন্য, অর্থাৎ আপনি যখন একই সাইকেল বারবার রিপিট করতে চাইবেন, সেই ক্যান্ড সাইকেলের জন্য আমরা G73 থেকে 79 ইউজ করি। বিভিন্ন ধরনের ক্যান সাইকেলের জন্য বিভিন্নটা, আমরা শুধু ক্যান সাইকেলের উপর অনেক আহ, বলা যায়। তো আমরা যে কোনো একটা এক্সাম্পল দেখব। G83 নর্মালি আমরা যখন পেগ ড্রিল করি, নর্মাল পেগ ড্রিল, ক্যান সাইকেল। পেগ ড্রিল বলতে বোঝাচ্ছে যে আপনি যদি একটা 10 মিলিমিটার ড্রিল করতে চান, তো ড্রিল 10 মিলিমিটার একবারে দেওয়া যায় না, তাতে করে চিপসগুলো চুলের সাথে জড়িয়ে যায়। হ্যাঁ, তারপর একবারে করা যায় না, সেজন্য প্যাক প্যাক, অর্থাৎ একবারে হয়তো 1 মিলি বা 2 মিলি করে করে নিচে নামবে। একবার 1 মিলি কাটলো, সে কিন্তু আবার উপরে উঠবে, উঠলে তার সাথে সাথে চিপসগুলো কিন্তু বের হয়ে যাবে। আবার সে 1 মিলি নামবে, এইভাবে সে 10 মিলি কাটতে হলে হয়তো 10 বার 10টি প্যাক দিবে, এটাকে আমরা প্যাক বলি। তো এই প্যাকে আপনি G83 ইউজ করে দুইভাবে প্যাক দেওয়া যায়। বাম পাশের ফিগারে দেখতে পাচ্ছেন যে কাটারটি এখান থেকে নামছে, আহ, প্রথমবার নামছে আই, তারপরের বার একটু কমে যাবে, যে পরিমাণ কমে যাবে, এইভাবে একদম লাস্টে সবচেয়ে কম সেটা হচ্ছে কে। তো এটা হচ্ছে পেগ ড্রিল, যেখানে
প্রতিবারে কতটুকু নামবে সেটা ভ্যারিয়েবল অর্থাৎ পরিবর্তনশীল। এইভাবে যদি আপনি করতে চান তাহলে আই জে কে ইউজ করতে হবে। আর ডান পাশে দেখতে পাচ্ছেন প্রতিবারই সে কিন্তু কিউ পরিমাণ নামছে, এটা ইউজ করতে হলে আপনার কিউ ভ্যালু ইউজ করলে সে প্রতিবারে সমপরিমাণ পেক দিবে। তো আমরা কমপ্লেক্স ট্যাবের জন্য আমরা কিউটাই দেখছি, আই জে কেটা আমরা পরে সময় পেলে দেখবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোগ্রাম OG60831, আমরা আগে বলেছি এটা হচ্ছে প্রোগ্রামের নাম্বার। T1M06, আমরা M6 এর প্রোগ্রাম পরে দেখবো, এটা দ্বারা আসলে টুল কল করা হয়। হ্যাঁ, M06 দ্বারা হচ্ছে টুল চেঞ্জ, কত নাম্বার টুল? 1 নাম্বার টুল। T1 দ্বারা 1 নাম্বার টুল বোঝাচ্ছে। ওকে ফাইন। তারপর G00 এখানে কিছু বিষয় আগে ডিক্লেয়ার করে দেওয়া থাকে। G00 দ্বারা র্যাপিড মোশন, G90 দ্বারা আমরা একটু আগে দেখেছি যে অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম, G40 এভাবে কাটার কম্পেনসেশন, হ্যাঁ, G54 আপনার টুল অফ ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম। এগুলো আমরা পরে দেখবো যখন প্রোগ্রাম করব ডিটেলস। আমাদের এখনকার টার্গেট হচ্ছে G83 কাজ দেখা। তারপর দেখেন G00 G54 এর x2 y-2, অর্থাৎ সে যেই জায়গায় ড্রিল করতে হবে সেই জায়গায় ড্রিলটা পৌঁছে গেল কততে? 2-2, এই পয়েন্টে ধরলাম আমরা এটাই হচ্ছে 2-2 পয়েন্ট। এই জায়গায় র্যাপিডলি চলে আসবে। এখন সে নিচে নামে পেগ ড্রিল করা শুরু করবে। তার আগে আমাদের স্পিন্ডল অন করতে হবে। স্পিন্ডল M03 দ্বারা স্পিন্ডল অন করা বোঝায়, আমরা আজকে দেখব সময় থাকলে যে এম কোডের মিনিং কি এবং কত আরপিএম এ ঘুরবে স্পিন্ডলটা। S1000 আরপিএম এ ক্লকওয়াইজ ঘুরবে। ওকে, স্পিন্ডল অন হয়ে গেল। এরপর G43 দ্বারা টুল অফসেট, কোন টুলটা আপনি সিলেক্ট করবেন সেটা দ্বারা অন করা হলেও, তারপরে M08 দ্বারা কুলেন্ট অন করা হলো। ওকে, তারপরে আমরা দেখি যে এখানে এই হচ্ছে মেইন লাইন G83 দিলাম, তার মানে সে তখন ক্যান্ট সাইকেল অন করবে। হ্যাঁ, তো জেডের পরে যেটা দেখবে এটা হচ্ছে টোটাল আপনার হোলটার ডেপথ কত, এই পুরোটার ডেপথ কত? -0.720। এই পরিমাণ তাকে নিচে নামতে হবে, টোটাল ড্রিলটা করতে হবে। তো এই পুরো ড্রিলটা তো আমি একবারে করব না, প্রতিবারে কতটুকু নামবে সেটা হচ্ছে কিউ 0.175। এই কিউ বা আইজের কে ভ্যালুটা কিন্তু সবসময় পজিটিভ দিতে হবে। হ্যাঁ, যদিও স্পিন্ডল নিচের দিকে নামছে, সো নিচের দিকে নামার বিষয়টা জেড ভ্যালু দ্বারা ডিফাইন করতে হবে, আর কিউ দ্বারা প্রতিবারে কতটুকু নামবে এটা বোঝাবে। ওকে, তারপর R.1, এটা ফিট প্লেন বোঝায় যে কোন জায়গায় সে থেকে সে ফিট নেওয়া শুরু করবে। ওকে, তারপরে হচ্ছে F15, অর্থাৎ কত ফিটে সে যাবে, 15 ফিটে সে নিচের দিকে নামা শুরু করবে। তো এটা হচ্ছে ক্যান্ট সাইকেল। যখনই G83 দেখবে সে জিনিসটা রিপিট করবে, কতবার রিপিট করবে সে এখান থেকে ক্যালকুলেট করে নিবে। হ্যাঁ, এই যে দেখেন এটা ভাগ এটা, তাহলে এখানে মনে হয় 5 বার হয়। হ্যাঁ, 0.720 ডিভাইড বাই 0.175 দিলে 5 টাইমস হয়। তার মানে এটা এই ড্রিল বিটটা 5 টাইমস একবার নিচে 0.175 নিচে নামবে, তারপর আবার উঠে এখানে চলে আসবে, তারপর আবার 0.75 নিচে নামবে, আরও 0.175 নিচে নামবে, আবার উপরে উঠবে, তারপর আবার ওই আগের পয়েন্ট থেকে আরও 0.175 নিচে নেমে আলটিমেটলি যখন টোটাল ডেপথ 0.720 হবে তখন সে কমপ্লিট হয়ে যাবে, এই ড্রিলটা কমপ্লিট হয়ে যাবে। তারপর পাশের ড্রিলে সে চলে যাবে, সে x2y-4 হয়তো এই জায়গায় কোথাও আছে, সে তখন সেখানে যাবে, সেখানে গিয়ে সে আবারও এই G83 আন্ডারে কাজটা সে শুরু করবে এবং একইভাবে ড্রিলটা কমপ্লিট করবে। G83 যেহেতু মডেল, তার মানে আপনাকে অফ না করা পর্যন্ত সে চলতে থাকবে। তারপর আরেকটা থার্ড হোল করবে একইভাবে, একই পেকে, একই সিস্টেমে, একই ডেপথে। হ্যাঁ, ফোর্থ হোল করবে। তারপরে G00 দিলে আপনার র্যাপিড রিট্র্যাক্ট, এইভাবে তার G83টা ক্যান্সেল হয়ে যাবে এবং Z1 টুলটা উপরে উঠবে, আলটিমেটলি কুলেন্টটা অফ হয়ে যাবে এবং ফাইনালি আমাদের M30 দ্বারা প্রোগ্রাম কন্টিনিউ, মানে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের ক্যান্ট সাইকেল। তো এই ক্যান্ট সাইকেলের how to convert ZBrush Mastercam when we want to make a sculpture. ZBrush to Mastercam আমরা ওটা এখন দেখাচ্ছি না, আমরা আগে বলেছি এগুলো বেসিক কোর্স, কনভার্ট কিভাবে করে মাস্টারক্যামে স্কাল্পচার করার জন্য। স্কাল্পচারের জন্য আমরা আর্টক্যাম দিয়ে করি অনেক সময়, তো সেগুলো আমাদের আলোচনার বাইরে থাকবে। আপনার শুধুমাত্র এই কোর্স রিলেটেড কোশ্চেন, বেসিক কোশ্চেন, সেগুলো আমরা এখানে ডিসকাস করব। ওকে, তো D00 এখানে, আচ্ছা ওকে, তাহলে ক্যান্ট সাইকেল আশা করি বুঝতে পেরেছেন।
এরপর 12 গ্রুপ 12 এর এখানে থাকে G54 থেকে দেখবেন G59। আপনার টুল ওয়ার্ক ওয়েবসাইটে যখন যাবেন সেখানে এই ভ্যালুগুলো দেখতে পাবেন। তার মানে এখানে ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ আপনি কতগুলো ওয়ার্ককে মানে অনেকগুলো পাশাপাশি যদি কয়েকটা ওয়ার্ক করতে চান, একটার কর্নারে হয়তো 00 করলেন, সেটা G54 এর আন্ডারে থাকলো, আরেকটা G55 এর আন্ডারে থাকলো। এইভাবে আপনি 54 থেকে 59 পর্যন্ত 6টি ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম এখানে আপনি রাখতে পারবেন। এছাড়াও আরো কোঅর্ডিনেট সিস্টেম আছে 110 থেকে 129। এই জায়গায় আপনি ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ এতগুলো ইয়েকে আপনি 00 করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার যে ওয়ার্ক পিসের যেই পয়েন্টে 00 করলেন সেই পয়েন্টটাকে স্টোর করার থাকে G54 এর আন্ডারে। তো আপনি যখন প্রোগ্রাম রান করবেন তো G54 ডিক্লেয়ার করে দিলে সে G54 এর আন্ডারে যেই পয়েন্টে 00 ছিল সেই পয়েন্ট ধরে কাজ করবে। আবার যদি আপনি G55 অপর একটি জবের একটা কর্নারকে 0 করে রাখেন, সেটা যদি আপনি কাজ করতে চান তখন আপনার প্রোগ্রামে G55 দিয়ে করতে হবে। তো নর্মালি আমরা একটি জব করতে চাইলে G54 ইউজ করি। ওকে, তারপরে আমরা এম কোডে চলে যাই। এম কোড হচ্ছে মিসসেলেনিয়াস কোড। এখানে প্রোগ্রাম অন করা, স্পিন্ডল অন অফ করা, বিভিন্ন কাজ করে থাকি। এম কোড যেগুলো প্রোগ্রাম সমাপ্তকরণের কাজে এম কোডগুলো ইউজ করা হয়। সাধারণত আমরা M30 লাস্টেরটা আগে দেখি। M30 দ্বারাই হচ্ছে প্রোগ্রাম শেষ করা হয়, প্রোগ্রাম এন্ড অ্যান্ড রিসেট। এটা কি করে? প্রোগ্রামকে থামায়, স্পিন্ডল কুল্যান্ট এগুলো সবই অফ হয়ে যায় এবং এক্স অ্যাক্সিস মুভমেন্ট অফ হয়ে যায় এবং কি করে কার্সরকে আবার প্রথম থেকে প্রোগ্রামে মানে সেট নিয়ে রাখে। অর্থাৎ প্রোগ্রামটা শেষ হওয়ার সাথে সাথে M30 যখন পাবে, প্রোগ্রামটি শেষ হওয়ার পর সে কিন্তু ওই একই প্রোগ্রামের একদম প্রথম লাইনে গিয়ে সে আবার সিলেক্ট হয়ে থাকবে, কিন্তু রান হবে না অটোমেটিক। আপনাকে আবার প্রোগ্রামটি রান করতে হলে জাস্ট সাইকেল স্টার্ট বাটন ক্লিক করলেই প্রোগ্রামটি আবার রান হওয়া শুরু করবে। তাহলে M30 কাজ হচ্ছে প্রোগ্রামকে এন্ড করবে এবং রিসেট করবে, অর্থাৎ আবার আগের পজিশনে গিয়ে সে জাস্ট থেমে থাকবে, স্টার্ট হবে না। M00 এটাও স্টপ প্রোগ্রাম, তবে স্পিন্ডল কুল্যান্ট এগুলো অফ করবে, তবে সে রিসেট হবে না। সে ফার্দার পরের লাইনে গিয়ে M00 পরে যদি কোনো লাইন থাকে সেখানে যাবে, কিন্তু আবার প্রথম থেকে চলে আসবে না। M01 এটা হচ্ছে অপশনাল স্টপ। অপশনাল কিছু কিছু জায়গায় অপশনাল মানে থামতেও পারে, নাও থামতে পারে, এমন থাকতে পারে। তবে এটা কখন ফাংশন করবে? আপনার কিবোর্ডে যখন অপশন স্টপ এই বাটনটি অন করা থাকবে তখনই সে M01 পেলে থামবে, আর সেটা অফ করা থাকলে কিন্তু M01 পেলেও আপনার কন্ট্রোলার বা মেশিন থামবে না। M02 এটাও আসলে প্রোগ্রাম এন্ড করে, তবে এটার পরে আর কিছু না, এটা একদম স্টপ হয়ে যায় এখানেই। তো যাই হোক, আমরা মূলত M30 ইউজ করি আর মাঝে মাঝে M00 কিন্তু ইউজ করা হয় প্রোগ্রামটা স্টপ করার জন্য। ওকে, স্পিন্ডল অন অফ করা। স্পিন্ডল সংক্রান্ত এম কোড হচ্ছে M03, 04, 05। M03 দিলে আপনার স্পিন্ডলটি ঘড়ির কাঁটার দিকে ঘোরা শুরু করবে। যেমন ফরম্যাটটা দেখুন, M03 কিন্তু কত স্পিডে ঘুরবে সেটার জন্য স্পিন্ডল S5000, অর্থাৎ স্পিন্ডলের আরপিএম হবে 5000। M03 দ্বারা কমান্ড করলো যে তুমি স্পিন্ডলটাকে কমান্ড করবে যে ক্লকওয়াইজ ঘুরো, কিন্তু কতটুকু জোরে ঘুরতে হবে সেটার জন্য এস ভ্যালু দেওয়া থাকে। স্পিন্ডল এস এর পরে যে সংখ্যাটা সেটা আরপিএম নির্দেশ করে। আবার M04 দিলে নির্দেশ করবে M04 S5000, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে উল্টা দিকে ঘুরবে। আর যখন M05 দিব তার মানে স্পিন্ডলের ঘোরা বন্ধ হয়ে যাবে। টুল চেঞ্জ সংক্রান্ত কোড হচ্ছে M06। এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। সবসময় আমরা টুল চেঞ্জ করতে হলে M06 ইউজ করি। ফরম্যাটটা দেখে নেন, T01 তারপরে M06, এভাবে নর্মালি টি আগে থাকে। T01 অর্থাৎ 1 নাম্বার টুল সিলেক্ট করো এবং সে 1 নাম্বার টুল ঘোরার জন্য M06 দ্বারা যখন সে পাবে তার মানে কন্ট্রোলার বুঝতে পারবে যে এখন একটা টুল চেঞ্জ করতে হবে। যখনই M06 পাবে তখনই সে বুঝবে যে একটা টুল চেঞ্জ করতে হবে, কিন্তু কোন টুলটা সেটা ডিফাইন করতে হবে টি ভ্যালু দিয়ে। টি তারপরে 1 দিলে 1 1 নাম্বারটা, 2 দিলে 2 2 নাম্বার টুলে চলে যাবে। M16 দ্বারাও করা হয়, তবে আমরা নর্মালি M06 দ্বারাই টুলটা চেঞ্জ করে থাকি ম্যাক্সিমাম। আচ্ছা, কুল্যান্ট অন অফ করার জন্য M07, M08, M09 এই প্রোগ্রামগুলো ইউজ করা হয়। M09 দিয়ে কুল্যান্ট অফ করা হয় আর M07 বা 08 দিয়ে কুল্যান্টটাকে অন করা হয়। এছাড়াও M88, M89 এ থ্রু স্পিন্ডল কুল্যান্ট অর্থাৎ স্পিন্ডলের ভিতর দিয়ে যে কুল্যান্ট সেটাকে অন অফ করা হয়।
তো নর্মালি আমরা M07 বা 08 এবং 09 এই তিনটি ইউজ করি। আর M31 চিপস কনভেয়ার চিপস যখন বেশি হয়ে যাবে তখন চিপসটাকে রিমুভ করতে হবে। চিপসের নিচে যে কনভেয়ারটা চালু হয় M31 M33 দিয়ে কনভার্টটি স্টপ হয়। এইটা আপনি ওই কিবোর্ড থেকেও কিন্তু করা যায়, আমরা এর আগে দেখিয়েছি। এম কোডে সাব প্রোগ্রাম কল করা যায়। তো সাব প্রোগ্রামে যেটা হয় যে একটা ইয়ের মাধ্যমে সাব প্রোগ্রাম যে কল করা যায়, সে সাব প্রোগ্রামে কিন্তু অর্থাৎ একটা প্রোগ্রামের আন্ডারে যখন আপনি আরেকটি প্রোগ্রাম রান করবেন তখন সেটাকে বলা হয় সাব প্রোগ্রাম। তো সেই সাব প্রোগ্রামের বিষয় এটি হচ্ছে এম কোড দিয়ে ডিফাইন করা হয়। M96 M97 98 99 এই কোডগুলো দিয়ে সাব প্রোগ্রাম কল করা হয়। আমরা এগুলো একটু ডিটেলস দেখার চেষ্টা করব। M96 এ জাম্প ইফ নো ইনপুট, এটা হচ্ছে নর্মালি ডায়াগনস্টিক করার ক্ষেত্রে বা এর ক্ষেত্রে ইউজ করা হয় যে কোনো ইনপুট যদি না থাকে তাহলে সে জাম্প করে অন্য একটি লাইনে চলে যায়। তো M97টা দেখেন যে লোকাল সাব প্রোগ্রাম কল। M97 তারপরে ফরম্যাটটা দেখেন যে P010L3, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই পির পরে যে নাম্বারটা এটা হচ্ছে এন, কত নাম্বার লাইনে আপনি কত নাম্বার লাইন থেকে আপনি আবার আরেকটি প্রোগ্রাম রান করা শুরু করবেন। L3 মানে হচ্ছে যে কতবার আপনি ওই প্রোগ্রামটা রান করতে চাইবেন। 3বার। L3 মানে হচ্ছে জিনিসটা 3বার রান করতে হবে। অর্থাৎ যখন M97 পাবে কন্ট্রোলার তখন সে বুঝবে যে একটা অন্য জায়গা থেকে মানে ওই একই প্রোগ্রামের অন্য একটা লাইন থেকে প্রোগ্রামটা এক্সিকিউট করতে হবে। তো সেটা কত লাইন, এখানে যে নাম্বারটা দেয়া থাকবে পির পরে সেই ভ্যালুটা তত নাম্বার লাইনে সে চলে যাবে। M98 হচ্ছে যে আপনার আলাদা একটি প্রোগ্রাম, সেটাকে আপনি কল করতে পারবেন, প্রোগ্রাম কল করা, যেটা সাব প্রোগ্রাম কল করা। একই 97 হচ্ছে যে একই প্রোগ্রামের ভিতর কোনো লাইন থেকে আপনি করবেন। আর 98 হচ্ছে যে আলাদা অন্য একটা প্রোগ্রাম O0, যেমন O00010 এই প্রোগ্রামটি আপনি কল করবেন। M97 যখন ইউজ করবেন এই যে পির পরে যে ভ্যালুটা এটা অন্য একটা প্রোগ্রামের নাম, যেমন ও দিয়ে নর্মালি প্রোগ্রাম শুরু হয় O00010, এই প্রোগ্রামটি এই যে 10 এই 10 ভ্যালুটা এখানে আসছে। আর এই জায়গার 10 কিন্তু যেহেতু M97 ইউজ করেছি ফলে সে ওই একই প্রোগ্রামে কোন লাইনে এটা আছে সে সেটা খোঁজ করবে। আমরা একটু 97টা দেখি এক্সাম্পলে। দেখতে পাচ্ছেন এখানে এই পাশে ব্লক নাম্বার 10 11 এভাবে আরো এখানে আছে 100 200 101 102 এরকম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ দিয়ে শুরু O0001, এটা হচ্ছে প্রোগ্রামের নাম। এরপরে এম এখানে আরো কিছু আছে 10 নাম্বার যেহেতু শুরু, তার মানে তার আগে আরো কিছু আছে, আমরা সেটা দেখছি না, শুধু এটার ফাংশনকে এটা দেখছি। এখানে দেখবেন M97 তখন সে বুঝবে যে অন্য একটা প্রোগ্রাম চালু করতে হবে। কোনটা? পির পরে যে ভ্যালুটা দেখেন P100, ফলে সে 100-তে চলে যাবে। P100 মানে হচ্ছে N100, কোথায় N100 হচ্ছে এই যে এখানে, সে N100-তে চলে যাবে। এখানে গিয়ে সে যা যা পাবে যেমন 01 এই হাবে যাবে এগুলো সে রান করবে। এই যে অনেকগুলো আছে এখানে, এই প্রোগ্রামটা রান করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে M99 পাবে। এই 99 না পাওয়া পর্যন্ত এটা কিন্তু একসাথে ইউজ করতে হবে। আপনারা যখন M97 ইউজ করবেন যেই জায়গায় যাবে সেখান থেকে কতটুকু পর্যন্ত যাবে সেটা এন্ড করার জন্য লাস্টে কিন্তু M99 ইউজ করতে হবে। M99 পেলে সে কিন্তু আবার এখানে চলে আসে। এভাবে সে কিন্তু কয়বার রান করবে এই জিনিসটা? 4বার রান করবে। L4 দ্বারা বোঝাচ্ছে সে 4বার রান করবে। 4বার রান হয়ে গেলে তারপর আবার এখানে সে M30 সে পেয়ে গেল, তার মানে সেই প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। বুঝতে পেরেছি? M97 ইউজ করলে সে M97 পরে যে পি পাওয়া যায়, পির পরে যে ফাংশন নাম্বারটা থাকে তত নাম্বার ব্লকে সে চলে যায়। তত নাম্বার ব্লকে গিয়ে প্রোগ্রামটা রান করে কতবার রান করে? এখানে এল যতটা, এল এর পরে যেটা স্পেসিফাই করা থাকে 4 থাকলে 4বার, অর্থাৎ এইটুক সে 4বার রান করবে। 3বার থাকলে এইটুক সে 3বার রান করবে। রান করলে করার পর সে যখন আবার M99 পাবে, M99 মানে হচ্ছে আবার এখানে সে ব্যাক করাবে। M99 এর কাজই হচ্ছে উপরে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে ব্যাক করা। যদি 97 বাদে শুধু M99 ডিরেক্টলি ইউজ করেন তাহলে সেই প্রোগ্রামটাকে আবার প্রথম থেকে বারবার রান করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি মানে রিসেট বাটন ক্লিক করেন। এটা হচ্ছে M99 এর কাজ। তো আজকে আমাদের এতটুকু আলোচনা, পরবর্তীতে আরো থাকলে আলোচনা করব। এম কোড আরো, আসলে এম কোডের ডিটেলসের শেষ নেই।
রোহান রশিদ কমেন্ট করেছেন, কোন কোডের কি কাজ এটা জানার জন্য কি কোনো বই কিনতে পাওয়া যায়? তার নাম বলবেন। আচ্ছা, সিএনসি প্রোগ্রামিং বেসিক লিখে আপনি সার্চ দিলে অনেকটাই পাবেন। তবে অনেক সময় কিছু কিছু জি কোড ভ্যারি করে, কন্ট্রোলার টু কন্ট্রোলার ম্যাক্সিমাম একই, একটু ভ্যারি করতে পারে। এগুলো আপনারা ওই অপারেটরস ম্যানুয়াল যেটা, হ্যাঁ অপারেটরস ম্যানুয়াল মানে ধরেন যদি আপনি হাস কন্ট্রোলার কিনতে চান, হাসের ওয়েবসাইটে গিয়ে ওদের অপারেটরসদের ম্যানুয়াল কিন্তু যে কেউ ডাউনলোড করতে পারে, সেখানে ডিটেলস দেওয়া আছে। তবে সেগুলো ইংলিশে দেওয়া। আবার সিমেন্স বা ইয়ের জন্য সেগুলো ওয়েবসাইটে পেতে পারেন। আর বই বলতে আসলে ওরকম ইয়েতে অনলাইনে আপনি সার্চ দিলেই বিভিন্ন জি কোড এম কোডের উপর বই এগুলো পাবেন। তো এক্সপ্লেন করা বা ব্যাখ্যা করে এগুলো নিজে নিজে বুঝতে গেলে অনেক ঘাটাঘাটি করা লাগে। আবার অনেক সময় এক কন্ট্রোলারের কিছু কিছু কোডের ক্ষেত্রে কোড আরেক কন্ট্রোলারে মানে পুরোপুরি হুবহু হয় না, কিছু কিছু দুই একটা। আমরা যেগুলো জানি সবগুলো আসলে সব কন্ট্রোলারের জন্য একই, দুই একটা কোড হয়তো কিছু কোড একটু ডিফাইন করা থাকতে পারে আলাদা করে। তো এই আর কি, আপনারা এই ক্লাসটি ফলো করুন। আমি চেষ্টা করেছি যে এখানে সহজে বলার জন্য। যেহেতু জি কোড এম কোডগুলো আপনারা অনলাইনেও পাবেন, কিন্তু সেখানে হয়তো ইংলিশে বা ওইভাবে ব্যাখ্যা করা নেই। তো এখান থেকে আপনি এই ক্লাসটা ফলো করলেও আপনি জি কোড এম কোড সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। তবে আগেই বলছি যে এগুলো আপনার ধারণা নিয়ে রাখেন, একদম পাই টু পাই জি কোডগুলো মুখস্থ রাখা হয়তো লাগবে না। জাস্ট যাতে আপনারা প্রোগ্রামটা দেখলে বুঝতে পারেন যে এই কোড দ্বারা এটা বোঝানো হচ্ছে। ওকে, তাহলে আজকের মতো ইসমাইল খান ভালো দেখায় না মানে কি ভালো দেখায় না? আপনি কাইন্ডলি একটু ডিটেলস বলবেন, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন করে নিব। যে কি ভালো দেখায় না, আপনি কি মানে স্পষ্ট দেখতে পাচ্ছেন না নাকি শুনতে পাচ্ছেন না, কোনটা? তো আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ জি কোডের কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা দেখবো, বা আরো কিছু জি কোড থাকলে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন।